প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে এলাম তোমাদের প্রশ্নোত্তর নিয়ে। আজ থেকে আমি মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ে যে ফাইনাল পরীক্ষা দেবে, সেই ফাইনাল পরীক্ষায় তোমাদের বিভিন্ন বিভাগ থেকে প্রশ্ন আসে, অর্থাৎ বিভাগ ক, বিভাগ খ, বিভাগ ঘ, উঙ, চ এইভাবে আসে। তো সবগুলো সেট একসঙ্গে দেওয়া সম্ভব নয়, সব প্রশ্ন উত্তর একসঙ্গে দেওয়া সম্ভব নয়। তাই আমি প্রথমে এমসিকিউ যে 14টি প্রশ্ন আছে তোমাদের বিভাগ কয়ে, সেই 14টি প্রশ্ন উত্তর আলোচনা করব। প্র্যাকটিস সেট দিচ্ছি, এগুলো শুধু প্র্যাকটিস সেট নয়, রীতিমতো বাছাই করা প্রশ্ন। এই প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, দেখবে তোমার পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাচ্ছে। আর পরীক্ষার আগে প্র্যাকটিস অবশ্যই করতে হয়। প্র্যাকটিস না করলে কিন্তু তোমার প্রশ্ন পড়াই হবে, যখন তুমি পরীক্ষা দেবে দেখবে সব মনে হবে প্রশ্নগুলো জানা, কিন্তু তুমি পারবে না, তুমি ভুলে যাবে। তাই প্রতিদিন প্র্যাকটিস করো, 10 মিনিটের ব্যাপার। 10 মিনিট তুমি ভিডিওটা দেখো, আমার ভয়েস শোনো, আর নিজে থেকে আগে থেকে আমার উত্তর বলার আগেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখবে তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে এবং প্রশ্নগুলো খুব সুন্দর তোমাদের মনে থাকবে। তো শুরু করছি আজকের প্রথম প্র্যাকটিস সেট, এমসিকিউ সেট 1। প্রথম প্রশ্ন বলছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? দেখো, এখানে সিরাজটা হবে না। যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কী বলে? এখানে 4টে অপশান আছে। নাম্বার ক অগ্নুদ্গম, নাম্বার খ আরোহণ, নাম্বার গ হচ্ছে সঞ্চয় কার্য, নাম্বার ঘ হচ্ছে অবরোহণ। তো এটা কী করে মনে রাখবে? এটা উত্তর হবে কিন্তু অবরোহণ। অবরোহণ উত্তর হবে। দেখো, আরোহণ আর অবরোহণ দুটো শব্দ প্রায় একই রকম শুনতে লাগে, ফলে কিন্তু পরীক্ষা হলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তোমার মনে হবে কোনটা হবে, আরোহণ হবে না অবরোহণ হবে? একটা জিনিস তোমার মনে রাখবে, ধরো এরকম একটা পাহাড় রয়েছে, আমরা কি বলি? পর্বত আরোহণ বলি তো, পর্বত আরোহণ। তাহলে পর্বত আরোহণ মানে কি? পর্বতে উঠছি। তাই আরোহণ মানে হচ্ছে ওপরে ওঠা বা বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? আর নিচে নামা মানে হচ্ছে অবরোহণ। এইভাবে তোমার মনে রাখবে। তাহলে এখানে কী বলেছে? যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? তাকে অবরোহণ বলে। আর যদি আসতো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে হয়ে যেত আরোহণ। ঠিক আছে, বেশ, এখানে সঠিক উত্তর হবে অবরোহণ। পরের প্রশ্ন দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? 4টে অপশান আছে। জলবিভাজিকা, নদীমঞ্চ, স্বাভাবিক বাঁধ, দোআব। তোমরা উত্তর দাও এবং কমেন্টে জানাবে তোমরা 14টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন তোমরা উত্তর দিতে পারলে। ঠিক আছে, তো দেখো, দুটি নদী অববাহিকা, সেই দুটি নদী অববাহিকার মধ্যবর্তী যে উঁচু ভূমি সেটা কী বলা হয়? এটা উত্তর হবে কিন্তু নাম্বার ক, জলবিভাজিকা। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলা হয়। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো? এখানে 4টে অপশান রয়েছে। বলছে কোরীয় হ্রদ, প্লায়া হ্রদ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, উপহ্রদ। ঠিক আছে, হিমবাহ সৃষ্ট। তাহলে এখানে দেখো, তোমরা জেনে নেবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ করে নদীর মধ্যে হয়, হিমবাহ সেখানে আসে না, তাহলে এমনি বাদ হয়ে যাচ্ছে। উপহ্রদ, এখানে নদীর কাজ, হিমবাহের কাজ নেই। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোরী হ্রদ। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কোরী হ্রদ। ঠিক আছে, পরের প্রশ্ন, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে? বায়ু তার সঞ্চয় কার্যের ফলে যে সমভূমি গঠিত তা কী বলা হয়? বলো, উত্তর দাও তোমরা। তাহলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে লোয়েস সমভূমি বলে। নাম্বার ঘ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন,
সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? সাহারা মরুভূমিতে যেখানে লবণাক্ত হ্রদ আছে সেই হ্রদগুলোর নাম কি? চারটে অপশন দিচ্ছে, শর্টস, খ হচ্ছে বোলসন, ঘ ধান্ত, আর ঘ হচ্ছে তাল। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ, ধান্ত। ঠিক আছে, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে ধান্ত বলে। 6 নম্বর প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে। লাদাখকে তো আলাদা করা হয়েছে, ভাগ করা হয়েছে, সেটা কী কীভাবে ভাগ করা হয়েছে? তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে ভাগ করা হয়েছে, 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক অপশান হয়ে যাবে নাম্বার খ, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর হচ্ছে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকা, সে উপত্যকার নাম কি? তাহলে শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে, 4টে অপশান রয়েছে। নাম্বার ক ভাবর, নাম্বার খ খাদার, নাম্বার ক কারেওয়া, নাম্বার ঘ হচ্ছে দুন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, দুন। শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে দুন বলে। পরে কোশ্চেন, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটা কি? ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনার নাম হচ্ছে নাম্বার ক হীরাকুদ, নাম্বার খ ভাখরা নাঙ্গাল, নাম্বার গ নাগার্জুন সাগর, নাম্বার ঘ হচ্ছে রানা প্রতাপ সাগর। তাহলে কি হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ, ভাকরা নাঙ্গাল প্রকল্প বা পরিকল্পনা। ঠিক আছে, পরের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কোন জায়গায়? প্রথম মৌসুমি বিস্ফোরণ দেখা যায়, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যাচ্ছে কেরল। মৌসুমি বিস্ফোরণ দেখা যায় কেরলে, সবার প্রথম কেরলে। কেরলে বৃষ্টি হয়, বৃষ্টি শুরু হয়, তারপরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হবে। তাহলে সঠিক হচ্ছে কেরল, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যাচ্ছে কেরলে। পরের প্রশ্ন, যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় সে অঞ্চলের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় সেটা সঠিক উত্তর কী হবে বলো তো? সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, এই অঞ্চলে চন্দন গাছ দেখা যায়। 11 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত। তাহলে কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত? এখানে 4টে অপশান দিয়েছে, জোরহাট, বেঙ্গালুরু, চিকমাগালুরু, আর হচ্ছে কোয়েম্বাটুরে। এটা সঠিক অ্যান্সার যাবে নাম্বার গ, চিকমাগালুরে। তাহলে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত হচ্ছে চিকমাগালুরুতে। 12 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো। ভালো করে কোশ্চেনটা শোনো, পশ্চিমবঙ্গে বলেছে কিন্তু, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র পশ্চিমবঙ্গের মধ্যে। এখানে 4টে অপশান দিয়েছে, দুর্গাপুর, খড়গপুর, সেক্টর 5 সল্টলেক, আর হচ্ছে শিলিগুড়ি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেক্টর 5 সল্টলেক। নাম্বার গ হচ্ছে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের মধ্যে এইটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। 13 নম্বর প্রশ্ন দেখো, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত? একটা জায়গা শহর হতে গেলে তার ন্যূনতম জনসংখ্যা কত হওয়া দরকার? হ্যাঁ, এটা সঠিক আনসার হয়ে যাবে 5000, অর্থাৎ নাম্বার খ হচ্ছে সঠিক অ্যান্সার, 5000। আজকে লাস্ট কোশ্চেন, 14টা করে কোশ্চেন দেবো আমি। এইভাবে সেট চলবে, সেট 1 2 3 5 করে চলবে। তোমরা প্রতিদিন প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের পড়া মানে আলাদা করে তোমাদের কোনো বই থেকে কুড়ি করে পড়ার দরকার নেই, এখান থেকে বললেই হয়ে যাবে। ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি?
ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? তো দেখো, ভারতের বৃহত্তম বন্দর শহর 4টা অপশন আছে, হলদিয়া, চেন্নাই, কলকাতা, মুম্বাই। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর শহর। তো আজকে এই 14টি প্রশ্ন দিলাম। এইভাবে আমি পরপর প্রশ্ন দেবো, এমসিকিউ দেবো, এসিকিউ দেবো, ছক দেবো, ঠিক আছে, শূন্যস্থান পূরণ দেবো। এই সমস্ত কোশ্চেনগুলো দেবো। তোমার রীতিমতো থাকবে, তোমার নিয়মিত থাকবে, ভিডিও দেখবে, তোমাদের দেখবে ভালোই হবে। তো আচ্ছা, এই পর্যন্ত থাকলো। তোমার ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক।